আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে লাস্ট দিন শুরু করেছিলাম ওই ক্যালি হ্যামিল্টন থিওরেম পর্যন্ত হয়েছিল, তাই না? আজকে যেটা ওই আইগেন ভেক্টর বা আইগেন ভ্যালুজের যেসব প্রপার্টিজ গুলো আছে সেইগুলো নিয়ে অল্প স্বল্প আমি বলবো। আইগেন ভ্যালুটা বলা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। আইগেন ভেক্টরটা কি? আইগেন ভেক্টর হচ্ছে এ একটা ম্যাট্রিক্স ছিল n প্লাস n, তাই তো? এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে তার করসপন্ডিং যে ইকুয়েশন করেছিলাম কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন psi x equal to 0, psi x equal to 0 যে রুটস গুলো, তাই না? এই যে psi ax equal to 0 ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, বা এটা মানে হচ্ছে ডিটারমিন্যান্ট অফ a minus x in, this is equal to 0। এই যে ইকুয়েশন, এটা কি হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n, n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে তার কটা রুট থাকবে? n সংখ্যক রুট থাকবে। এই রুট গুলোকে আইগেন ভেক্টর বলবো, আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু। এবার আইগেন ভেক্টর কাকে বলা হচ্ছে? যে ধর ল্যামডা একটা আইগেন ভ্যালু, ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় তাহলে আমরা ল্যামডার মানে এক্স এর ভ্যালু ল্যামডা, এক্স ইকুয়াল টু ল্যামডা, মানে এই যে ইকুয়েশন ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন, এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু ল্যামডা বসালে স্যাটিসফাই করে যাবে, তাই না? বা এটাকে একটু অন্যরকম ভাবে বলা হয় যে এই যে এইটা একটা তো ম্যাট্রিক্স, এই যে a মাইনাস এক্স আই এন এটা কি একটা, দিস ইজ এ ম্যাট্রিক্স। এইটার সঙ্গে তাহলে এই ডিরেক্ট ভ্যালু 0, তার মানে ডিটারমিন্যান্ট অফ x এর মান কার জন্য 0? ল্যামডা, a মাইনাস ল্যামডা আই এন, দিস ইজ 0। মানে কার ডিটারমিন্যান্ট 0? দিস ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট ভ্যালু 0। আচ্ছা, এই ম্যাট্রিক্সে যদি ডিটারমিন্যান্ট ভ্যালু 0 হয়, আমরা এই যে a একটা ম্যাট্রিক্স বা b একটা ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিন্যান্ট অফ b, দিস ইজ যদি 0 হয়, দেন আমরা যদি বলি যে bx ইকুয়াল টু 0, সিস্টেম অফ ইকুয়েশনে চলে যাচ্ছে। বা যদি a ম্যাট্রিক্স হয়, a যদি একটা ম্যাট্রিক্স হয়, n ক্রস n ম্যাট্রিক্স হয়, det অফ b, দিস a যদি 0 হয় তাহলে ax equal to 0, where x is an n component column vector, then this is a homogeneous system of linear equations, তাই তো? হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তাহলে এখন ডিটারমিন্যান্ট অফ দিস ইকুয়াল টু 0, আমি যদি দিস ম্যাট্রিক্স সেটাকে যদি বি হিসাবে কনসিডার করি, দিস ইজ বি, বি ইকুয়াল টু এ মাইনাস ল্যামডা আই এন, যদি বি ধরি তাহলে ডেট অফ বি, দিস ইজ 0। ডেট অফ বি যদি 0 হয় তাহলে বি এক্স ইকুয়াল টু 0, দিস ইজ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, হোমোজিনিয়াস, কারণ ইকুয়াল টু 0 আছে। বি এর মান যদি বসিয়ে দিস তাহলে a মাইনাস ল্যামডা আই এন ইন্টু এক্স, এক্স হচ্ছে n কম্পোনেন্ট কলাম ভেক্টর, দিস ইজ 0। তার মানে a x
ইকুয়াল টু বা মাইনাস ল্যামডা ইন্টু in ইন্টু x, দিস ইজ 0। in এর সঙ্গে x গুণ করলে আলটিমেটলি x ই থাকবে, তাহলে ax মাইনাস ল্যামডা x, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে ax ইকুয়াল টু ল্যামডা x, বা এটা একই ব্যাপারে, এই ইকুয়েশনও বলতে পারিস, এটাও বলতে পারিস, বা এটা একই ব্যাপার। এই যে তাহলে দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ax ইকুয়াল টু ল্যামডা x বা ax মাইনাস ল্যামডা x ইকুয়াল টু 0। দিস সিস্টেমের, এই যে সিস্টেম অফ ইকুয়েশনের, এটা একটা নন জিরো সলিউশন থাকবে। নন জিরো সলিউশন কেন? কারণ হচ্ছে এই যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা দিস ইজ 0, বা এই যে বি আমি এটা ধরেছি ডেট বি 0, ডেট বি যদি 0 হয় তাহলে বি মানে bx ইকুয়াল টু 0, দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তার ডিটারমিন্যান্ট ভ্যালু যদি নন জিরো হতো তাহলে ইউনিক সলিউশন হুইচ ইজ 0 0 0। তাহলে নন জিরো একটা সলিউশন থাকবে, দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট এ at least one non-zero vector x which satisfies the equations ax equal to lambda x, তাই না? হ্যাঁ স্যার। ax equal to lambda x, this non-zero solution of মানে x equal to lambda x এর বা a minus lambda n into x, এই system of equation equal to 0 যে non-zero solution, this non-zero solution is known as the eigenvector corresponding to the eigenvalue lambda। আচ্ছা, আমি আজকে যেভাবে বললাম এই যে আইগেনভেক্টর কি, তোদের নিশ্চয়ই মনে হয় যে আমি যখন বিএসসি তে তোদের পড়িয়েছিলাম এভাবে বলিনি, বলেছিলাম কি? আমি এটা বলিনি, 100% শিওর বলিনি, কারণ এইভাবে বললে তখন মানে অনেক প্রথম দিকে পড়ানো হয় তো ফার্স্ট ইয়ারে অনেক সমস্যা হয়। আমি তখন বলেছিলাম কি, এই যে আইগেন ভ্যালুগুলি ল্যামডা, মানে উল্টো বলেছিলাম। মানে এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে আমি সিস্টেম অফ ইকুয়েশনে চলে গেলাম, তার সলিউশন এক্সিস্ট করবে, দেন সেদিকে চলে গেলাম। বিএসসি তে আমি কিন্তু এটা বলি না, সাধারণত উল্টোটা বলি কি, এই সরাসরি যে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মানে হচ্ছে এ মানে সাই ax ইকুয়াল টু যে 0, তার যে আইগেন ভ্যালুস গুলো ল্যামডা 1 ল্যামডা 2 বিভিন্ন, বা একটা ল্যামডা যে আইগেন ভ্যালু হয়, তাহলে হচ্ছে ax ইকুয়াল টু ল্যামডা x এর যে সলিউশন পাওয়া যাবে x এর ভ্যালুর জন্য, নন নাল ভ্যালুর জন্য, ফর এরকম বলেছিলাম যে নন নাল ভেক্টর একটা যদি x পাওয়া যায় which satisfies the equation x equal to lambda x, then x is called the eigenvector। একদম পরিষ্কার ভাষায় এইটুকুই বলেছিলাম। আমি প্রতিবার তাইও বলি, মানে এখনো পড়ালে আমি তাই বলেছি, মানে উল্টো দিকটা বলিনি। মানে অ্যাকচুয়াল কোথায় থেকে ডিডাকশনটা আসে, কেন নন জিরো সলিউশন পাওয়া যাবে সেটা কিন্তু বলি না সাধারণত বেসিতে। বলা যায় না এমন নয়, মানে বেশিরভাগ সময় বলি না, কারণ ওই সোজা ভাবে বলার জন্য যেটুকু বলতে হয় সেটুকু বলি। মানে x ইকুয়াল টু ল্যামডা এটা সিস্টেম অফ ইকুয়েশন, এই x এর যে নন জিরো সলিউশন পাবো দিস ইজ আইগেনভেক্টর, এরকম। কিন্তু কেন নন জিরো পাওয়া যাবে, বুঝেছিস? হ্যাঁ স্যার। কারণটা হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে লুকিয়ে রয়েছে, কারণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এইটা। এবার এর যে সলিউশন x এর ভ্যালুটা আইগেন ভ্যালু, ঠিক আছে, আইগেন ভ্যালুটা তাহলে এটাকে স্যাটিসফাই করবে, তাহলে ডিটারমিন্যান্ট এটা 0, এটা আমি b ধরে নিলাম, তাহলে ডেট b যদি 0 হয় তাহলে সিস্টেম অফ ইকুয়েশন যদি bx ইকুয়াল টু 0 কনসিডার করি, তার একটা নন জিরো সলিউশন আছে, দিস নন জিরো সলিউশন ইজ দ্য আইগেনভেক্টর। ঠিক আছে স্যার আরেকবার বলুন। অনেকদিন পড়াশোনা করিসনি, ভুলে গেছিস, তাই তো? ব্যাপারটা কি বললাম, ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন psi ax ইকুয়াল টু 0, psi ax ইকুয়াল টু 0 মানে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস a of xin দিস ইজ 0, equal to 0 দিস ডিটারমিন্যান্ট 0 হওয়া মানে এখান থেকে সলভ করলে x এর আমি ভ্যালুস পাবো, x এর যে ভ্যালুস গুলো পাবো দিস ভ্যালুস আর আইগেন ভ্যালুস, এগুলো কি বলবো, আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু ধর x এর একটা ভ্যালু ল্যামডা, তার মানে x এর একটা ভ্যালু ল্যামডা মানে দেয়ারফর এই ইকুয়েশনের একটা ভ্যালু মানে x এর একটা মান একটা ভ্যালু, দ্যাট মিন্স ইফ উই পুট x ইকুয়াল টু ল্যামডা ইন দিস ইকুয়েশন, তাহলে স্যাটিসফাই করবে, তাহলে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস ল্যামডা in দিস ইজ 0 হবে,
আমি উই কনসিডার বি ইকুয়াল টু এ মাইনাস ল্যামডা n, এটা আমি ধরে নিলাম। তাহলে বি এমন একটা ম্যাট্রিক্স, ল্যামডা n সরি, এটা হচ্ছে একটা n প্লাস n ম্যাট্রিক্স which is b, যার ডেট ভ্যালু, দেন কি হয়ে যাবে, ডেট অফ বি 0, ডেট অফ বি 0 মানে হচ্ছে এই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট ভ্যালু যে 0 হয়ে গেল, তাহলে bx equal to 0 if we consider this system of equation, this is a homogeneous system of equation with date b 0, that means কি হয়ে যাবে, this system এর একটা নন নাল সলিউশন থাকবে, আমি এটা বলবো। কারণ ডিটারমিন্যান্ট হলে ax equal to 0 যদি ডেটে 0 হয়ে যায়, তাহলে সিঙ্গুলার, ডেটে 0 হলে কি হবে, rank of a less than হচ্ছে n, a is an n cross n matrix হলে rank of a যদি less than n হয় মানে less than the number of variables, therefore there exists infinitely many solution। হোমোজিনিয়াস এর ক্ষেত্রে বলা হয় যে নন নাল সলিউশন থাকবে, at least না infinitely many non null solution থাকবে। এই যে নন নাল সলিউশন যেটা বার করব x এর যে মান, এটা একটা নন নাল ভ্যালু, this a non null value of x is the eigenvector corresponding to the eigenvalue lambda। মানে x এর একটা মান ল্যামডা কনসিডার করলে আর একটা যদি ল্যামডা 1 মান হয়, আর একটা যদি ল্যামডা 2 মান হয়, তার জন্যই পাবো তার corresponding to the every eigen value there exists a non null vector x such that কি হয়ে যাবে, b যদি bx equal to 0 এটাকে স্যাটিসফাই করে, bx equal to 0 মানে কত, a minus lambda in into x equal to 0 কে স্যাটিসফাই করে, that means ax equal to একবারে লিখলে lambda x, তাহলে ax equal to lambda x কে স্যাটিসফাই করবে for x not equal to theta, non null ভ্যালুর জন্য, non null ভ্যালুর জন্য this non null value is the eigenvector corresponding to the eigenvalue lambda। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এইটাই বলেছি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখ, একটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে তার আইগেন ভ্যালু কতগুলো থাকবে রে? n সংখ্যক থাকবে, রিপিটেড হতে পারে, মানে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর সংখ্যা, এটা কিন্তু বলা সম্ভব নয়, তাই না? নাম্বার অফ আইগেন ভ্যালু nই থাকবে, কিন্তু সেটা রিপিটেড হতে পারে, মেবি ডিস্টিংক্ট মেবি ইকুয়াল হয়ে যায়, কারণ এটা থিওরি অফ ইকুয়েশনে চলে আসবে, কারণ ওই যে ইকুয়েশনটা আছে তার ইকুয়েশন গুলো রুট গুলো কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে, কটা ইকুয়াল হলে কটা ইকুয়াল হবে, বিভিন্ন কেস ব্যাপারটা থাকে। তার মানে আইগেন ভ্যালু আর কিছুই না, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের রুট। এই পলিনোমিয়াল ইকুয়েশনের রুট যদি দুটো ডিফারেন্ট রুট হয়, ধর হচ্ছে x এর মানে এই যে ক্যারেক্টারিস্টিক ডিটারমিন্যান্ট অফ a মাইনাস x in, এটা ইকুয়াল টু 0 ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ধর x এর দুটো ভ্যালু, একটা হচ্ছে lambda 1, আরো আছে দুটো ভ্যালু নিলাম lambda 2, lambda 1 নট ইকুয়াল টু যদি lambda 2 হয়, lambda 1 নট ইকুয়াল টু যদি lambda 2 হয়, তাহলে কি বলা হচ্ছে, তাদের করসপন্ডিং যে আইগেন ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর গুলো মানে ডিপেন্ড করবে না, কিন্তু যদি সেটা তো স্কয়ার ম্যাট্রিক্স হলো, আরে স্কয়ার হবে স্কয়ার ম্যাট্রিক্স, আবার স্কয়ার ম্যাট্রিক্স হলে আইগেন ভ্যালু যখন বার করছি তখন তো স্কয়ার ম্যাট্রিক্সই আসবে, স্কয়ার ম্যাট্রিক্সের কোশ্চেন। আর কি বলতে এই যে বলছি শুনেছে, যদি দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হয়, তাদের করসপন্ডিং যে আইগেন ভেক্টর গুলো হবে তারা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আবার উল্টোটাও হয়, উল্টোটা কি হয় জানিস, উল্টো বলতে কি বলছেন স্যার? উল্টো বলতে কি বলছেন? উল্টো বলতে কি কোশ্চেন? মানে যে আইগেন ভেক্টরের করসপন্ডিং কি হবে, আইগেন ভ্যালু গুলো ও ডিফারেন্ট হবে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাই তো? ডিপেন্ডেন্ট হলে কিন্তু আবার সেম চলে আসবে, ডিপেন্ডেন্ট হলে পুরো সেম চলে আসবে, মানে নন নাল সলিউশন। এটা দেখ ব্যাপারটা কেমন, তার ল্যামডা একটা আইগেন ভ্যালু, ল্যামডা 1 আর ল্যামডা 2, তাহলে দেখ আমি যদি বলি আলাদা হবে, তার মানে কি হয়ে যাবে, তুই মানে এর করসপন্ডিং আইগেন ভেক্টর যদি x ধরিস, তাহলে এর করসপন্ডিং আইগেন ভেক্টর x এটা হতে পারে না, এটা বলা হচ্ছে, তাই নাকি? যদি ধরি সেটা x হবে, তাহলে দেখ কি প্রবলেম হয়, তাহলে ax equal to lambda 1x আসবে,
আবার ax ইকুয়াল টু ল্যামডা 2 আসবে যদি দুটো ইকুয়াল ধরি যে একই পেয়ে গেছি, দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর সেম পেয়ে গেছি যদি ধরিস, তাহলে কি হয়ে যাবে ax ইকুয়াল টু ল্যামডা x, তাহলে ax ল্যামডা 1x ল্যামডা 2x। যদি বিয়োগ করে দিস তাহলে এই পাশটা দেখ নাল ভেক্টর, নাল ম্যাট্রিক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 3x, তাই না? এবার লক্ষ্য করে দেখ এই দুটো তো ডিফারেন্ট বলেই নিয়েছিস, এই দুটো ডিফারেন্ট বলে নিস, তাহলে কি হয়ে যাবে এটা নন দুটোর দিসের দুটোর গুণফল নন জিরো আমরা করেছিলাম, মানে এটা নন জিরো আর x আছে, মানে এটা নন জিরো, এটা যদি ইনটু x দিস ইজ জিরো হয় তাহলে x মাস্ট বি থিটা, তাই না? এখান থেকে হ্যাঁ কারণ কি যদি হচ্ছে না হয় তাহলে তো দুটো নন নাল ভেক্টরের, এটা নন জিরো কোয়ান্টিটি, এটা নন নাল ভেক্টর, তাদের গুণফল তো জিরো হতে পারে না, তাই তো? এটা নন নাল কোয়ান্টিটি মানে স্কেলার, আর এটা নন নাল ভেক্টর, তাদের গুণফল তো কখনো একটা নাল জিনিস হতে পারে না, নাল ভেক্টর তো হতে পারে না। দেয়ারফর তুই কি হয়ে যাবে x থিটা হওয়া মানে, কিন্তু আমরা বলছি x ইজ আইগেন ভেক্টর, x ইজ আইগেন ভেক্টর হলে x নট ইকুয়াল টু থিটা, x কি হয় নট ইকুয়াল টু থিটা, বা যদি x নট ইকুয়াল টু থিটা ধরিস তাহলে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু 0 ধরতে হবে, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 0 ধরলে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2, মানে দুটোই করা যায়, ঠিক আছে? কোনটা ধরবি, যদি যদি নন নাল ধরিস তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2 চলে আসবে, আবার যদি ল্যামডা নট ইকুয়াল টু ল্যামডা 2 ধরিস তাহলে x ইকুয়াল টু নাল চলে আসবে। তার মানে মানে আইগেন ভ্যালুজ গুলোর করেসপন্ডিং যে আইগেন ভেক্টর গুলো হবে সেগুলো ডিফারেন্ট হয়, ডিফারেন্ট হয়, ডিফারেন্ট শুধু হয় না, দে আর ইন্ডিপেন্ডেন্ট হয়, একটা অপরটার উপর ডিপেন্ডও করবে না, ঠিক আছে? আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করা তোরা নিয়ম জানিস, করেসপন্ডিং টু আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুজ এর জন্য করেসপন্ডিং আইগেন ভেক্টর সেটা কি হবে আমি তার মধ্যে যাচ্ছি না। আচ্ছা আমি ধরো বলছি এ একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ধর, আমি পরে একটু সিম্পল উদাহরণ দিচ্ছি, একটা আইডেন্টিটি 0 1 -1 0, এই একটা এই সিম্পল একটা ম্যাট্রিক্স নিলাম, বুঝা গেল কি ম্যাট্রিক্স নিয়েছি নিশ্চয়ই বুঝেছিস। এই ম্যাট্রিক্সটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করিস ডিটারমিন্যান্ট অফ a - xi2 হবে, দিস ইজ 0 করিস অ্যাকচুয়ালি কি আসবে রে, এইটা ডিটারমিন্যান্ট -x1 এটা দিস ডিটারমিন্যান্ট মানে দেখো নাকি x² + 1 = 0, দ্যাট ইজ দ্য রুট। আমি ইচ্ছে করে এটা নিলাম খুব সহজ হওয়ার জন্য, কেউ অন্য নিতেই পারিস, x² = প্লাস -1 তাহলে x = কত প্লাস মাইনাস i, ঠিক আছে? তো আইগেন ভ্যালুস গুলো কি পাচ্ছিস, রিয়েল ফিল্ডের ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে? আইগেন ভ্যালুস গুলো নট রিয়েল নাম্বার নয়, দেয়ারপর কি হচ্ছে আইগেন ভেক্টর তুই এক্ষেত্রে পাবি না, রিয়েল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলো কি হচ্ছে কি পেয়ে গেলি হচ্ছে এই জিনিসটা। কিন্তু যদি আবার তুই বলিস না আমি এটাকে কমপ্লেক্স হিসাবে, দিস ইজ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স ট্রিট করব, এটাকে আমি কি বলবো, দিস ইজ কারণ রিয়েল যে কোনোকেই তুই ভাবতে পারিস কমপ্লেক্স উইথ ইমাজিনারি পার্ট 0, তাই না? কি বলতে চাইছি বুঝেছিস, মানে ডিটারমিন্যান্ট মানে তুই এই কনসেপ্টে এমন মানে তুই বলতে পারিস না এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এক্সিস্ট করে না, আইগেন ভ্যালু স্যার আমি এই কোশ্চেনটাই আগের দিন লাস্টে করেছিলাম যে রিয়াল ফিল্ড আর কমপ্লেক্স ফিল্ড, অলওয়েজ তো কমপ্লেক্স ফিল্ড এটা বলাই যাবে, হ্যাঁ, কিন্তু হচ্ছে ব্যাপারটা যদি বলে দিই যে হচ্ছে এ ইজ এ ম্যাট্রিক্স যার হচ্ছে ফিল্ড ম্যাট্রিক্স বললেই তো একটা তো কোন ফিল্ডের এলিমেন্ট নিয়ে ম্যাট্রিক্সটা বানানো হয়েছে বলা হয়, ইন দ্যাট কেস আমরা সাধারণত যদি বলে দিই এ ইজ এ রিয়েল ম্যাট্রিক্স, তাই না, রিয়েল n × n ম্যাট্রিক্স, দ্যাট কেস আমরা যদি তার রুট গুলো যদি কমপ্লেক্স আসে আমি বলবো না দিস আর দ্য আইগেন ভ্যালু, ঠিক আছে? তো কিন্তু রিয়েল আমি যদি ভাবি যে ফিল্ড ইজ এ কমপ্লেক্স নাম্বার, অ্যাকচুয়ালি দেখ এ ম্যাট্রিক্সে যেটা নিয়েছি তার তুই বলতে পারিস সবগুলো তো রিয়েল এলিমেন্ট, কিন্তু আমি ভাবছি এটা ফিল্ড কমপ্লেক্স ফিল্ড থেকে এ ম্যাট্রিক্সটা নেওয়া আছে, হতেই পারে আমি 1টা কমপ্লেক্স ফিল্ডের একটা এলিমেন্ট ভাবতে পারি উইথ ইমাজিনারি পার্ট 0,
-1 ও ভাবতে পারি আর 0 তো ভাবতেই পারি, কমপ্লেক্স ফিল্ড এলিমেন্ট। ইন দ্যাট কেস i and -i তুই বলতে পারিস যে হচ্ছে আইগেন ভ্যালুস করেসপন্ডিং টু দ্য কমপ্লেক্স ম্যাট্রিক্স এ। এ যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করিস তার করেসপন্ডিং কমপ্লেক্স ম্যাট্রিক্স এর কিন্তু আইগেন ভ্যালু বলতে পারিস। ইন দ্যাট কেস তাহলে আইগেন ভেক্টরও পাবি। আইগেন ভেক্টর পাবি কি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে রিয়েল পাবি না, অলওয়েজ আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালুস গুলো কি হবে, সেম ফিল্ডের হয়। তখনই দেখবো হচ্ছে যদি আইগেন ভেক্টর বার করতে আর এটা আইগেন ভেক্টর যদি আমি বার করতে চাই, তাহলে ল্যামডার মান হচ্ছে তো i একটা আর ল্যামডার মান হচ্ছে -i, ব্যাপারটা এরকম। যদি কমপ্লেক্স তাহলে হচ্ছে তোকে কি করতে হবে, ax ইকুয়াল টু ল্যামডা x, এই ইকুয়েশনটা কনসিডার করতে হবে। কারণ x মানে হচ্ছে টু কম্পোনেন্ট ভেক্টর, তাহলে ল্যামডার মান যদি i ধরি, if we put lambda equal to i, তাহলে a into x, a মানে হচ্ছে ওইটা 0 1 -1 x মানে x1 x2, ল্যামডা মানে i x1 x2, ঠিক আছে? তো এটা যদি আমি ধরি, দিন দ্যাট কেস তো এটাকে গুণ কর, এটা কি হয়ে যাবে, এটা গুণ এটা, কথা হচ্ছে রে, x2 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 আর x1 -x1 এটা গুণ এটা হলো, এটা হলো না, তারপরে হচ্ছে এইটা গুণ এটা, তাহলে হচ্ছে এটা হবে -x1, দিস ইকুয়াল টু i ইনটু x1 x2, তাহলে দুটো যদি সমান করিস তাহলে x2 -i x1 ইকুয়াল টু 0, আর হচ্ছে -x1 -i x2, দিস ইজ, তাহলে এটা x1 x2 এর জন্য সলভ করতে পারবি, তাই তো? x1 x2 এর জন্য সলভ করতে পারবি, হ্যাঁ কথা হচ্ছে। দেখ ব্যাপারটা হচ্ছে এটা যে ইকুয়েশন পেয়ে গেছি সেটা কেমন ইকুয়েশন, এটা দেখ আমি x1 এ এটাকে i দিয়ে গুণ করে দিতে, এই নিচের ইকুয়েশনটাকে i দিয়ে যদি গুণ করি তাকে এই ইকুয়েশনটা পাওয়া যায়, এই যে i দিয়ে গুণ করে দিস কোন ইকুয়েশনটা পাওয়া যায়, একই ইকুয়েশন চলে আসছে। হ্যাঁ তাই আসে তো, নইলে তো আইগেন ভেক্টর বেরোবে না, তাই না? এটা দেখ হচ্ছে x2 চলে আসছে, মানে আলটিমেটলি দুটো ডিপেন্ডেন্ট ইকুয়েশন, অলওয়েজ এখানে সিস্টেম অফ ইকুয়েশন ডিপেন্ডেন্ট আসবে, ডিপেন্ডেন্ট না হলে প্রতিটা অঙ্ক ডিপেন্ডেন্ট আসবে, প্রতিটা অঙ্ক ডিপেন্ডেন্ট না হলে তুই অঙ্ক পারবি না, মানে অঙ্ক আসবে না, তুই সলিউশন পাবি না। ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন হলে তো 0 0 সলিউশন পাবো, নন নাল সলিউশন পাবো এটা, কারণ হচ্ছে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু যেভাবে বার করেছে এবং হচ্ছে ax ইকুয়াল টু ল্যামডা x, এটা কনসেপ্টটাই ওরকম যে ডিপেন্ডেন্ট ইকুয়েশন আসবে, তাহলে আলটিমেটলি একটা ইকুয়েশন, আইগেন ভ্যালু বসালে তো সেটা অলওয়েজ র্যাঙ্কটা তো লেস দেন ভেরিয়েবল হয়ে যাবে, কারণ হচ্ছে এটাই তো এই জিনিসটা ডিটারমিন্যান্ট 0, তাই না? এটা আসবে, তাহলে একটা ইকুয়েশন আছে কত, তাহলে x2 i x1 ইকুয়াল টু 0। এবার x1 এর মান যদি একটা ধরে c ধরে নি, তাহলে x2 মানে পাবি i ইনটু c, তাহলে সলিউশনটা কি হলো, x1 and x2 এই কলাম আকারে x ইকুয়াল টু, যদি আমি বলি দিস ইজ অ্যাকচুয়ালি c আর c ic, তাই না? c and ic, c কমন গেলে হচ্ছে 1 আর i, তাহলে দেখ আমি যেই কনসিডার করব, তাহলে এই যে আইগেন ভেক্টর দিস মানে x ইকুয়াল টু, মানে সিটা বাদ দিয়ে দেব, 1 i, দিস ইজ আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু i, সিটা বাদ দেওয়া হয় তো নাকি রে, মানে c তো আরবিট্রারি কনস্ট্যান্ট, c এর মান যা খুশি বসাতে পারিস, c এর মান যা খুশি বসাতে, c মেবি কমপ্লেক্স বসাতে পারিস, কারণ এখানে তো কমপ্লেক্স ফিল্ড চলে এসেছে না, তুই বলতে পারিস যে 1 টু কেন, c এর মান i বসাতে দেন, তাহলেও যেটা বলে, তাহলে করেসপন্ডিং সিটা হচ্ছে এখানে কি নন জিরো কমপ্লেক্স নাম্বার, নন জিরো হতে হবে, জিরো হয়ে গেল। আগে যেরকম সব রিয়েলের ক্ষেত্রে আমি বলতাম সি যে নন জিরো রিয়েল নাম্বার, কি বুঝতে পারছিস তো? কিন্তু এখানে মেবি সি কমপ্লেক্স হতে পারে, তাহলে তোর হচ্ছে এইটা হয়ে গেল আইগেন ভেক্টর কমপ্লেক্স ফিল্ডের জন্য। আমরা সাধারণত বিএসসি লেভেলে অনার্স লেভেলে কমপ্লেক্সের জিনিস করি না, কমপ্লেক্স যখন আইগেন ভ্যালু আসে তার আইগেন ভেক্টর বার করি না, যেহেতু রিয়েল নাম্বারের ম্যাট্রিক্স এরকমই করা হয়, কোনোদিন হয়তো করিস না, আমার যতদূর মনে হয় করিস, কিন্তু যদি কখনো বলে যে হচ্ছে আইগেন ভ্যালু কমপ্লেক্স মানে রিয়েল রুটস, কারণ হচ্ছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশনের রুট রিয়েল আর কমপ্লেক্স আসবে, তার বাইরে তার কিছু হবে না, তাহলে কমপ্লেক্স যদি রুটটাকে যদি আমি ধরে নিই দিস ইজ এ আইগেন ভ্যালু, তাহলে একটা কমপ্লেক্স আইগেন ভেক্টর পাবো, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা গেছে এই ব্যাপারটা, জাস্ট আমি একটু বললাম, এটা যদিও বিএসসি তে সাধারণত পড়ানো হয় না বা পড়ে না, ঠিক আছে?
স্যার স্যার আরেকটা বিষয়, কমপ্লেক্স রুট যদি হয়তো সবসময় পেয়ার ফর্মে থাকে, হ্যাঁ তাই তো? কমপ্লেক্স রুট পেয়ার ফর্মে থাকবে, হ্যাঁ অলওয়েজ। ওটা মাইনাস আই আছে, আই আই হলে একটা মাইনাস আই পাবে, তাই তো? হ্যাঁ স্যার। মাইনাস আই ধরলে তুই ইয়ে পাবি আর একটা, বল। একটা আইগেন ভেক্টর পাবো। হ্যাঁ স্যার আমি তো স্যার বলছি যে রিয়েল নাম্বারকে তো কমপ্লেক্স এর এ প্লাস আই বি আকারে লেখা যায়, এবার রিয়েল নাম্বারকে তো আমি বলতে পারবো না ওটা কমপ্লেক্স। বুঝতে পারলাম না। একটা রিয়েল নাম্বার 2 আমি কি বলতে পারবো এটা কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ এটাকে বলা যায়, যতই এ প্লাস আই বি আকারে যতই লেখা যায়, বলা যায় রিয়েল নাম্বার ইজ আ সাবসেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কিন্তু স্যার কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন অনুযায়ী তো আবার আলাদা বলছে। কেন হবে না? রিয়েল ইজ এ সাবসেট যদি আর কমপ্লেক্স নাম্বার, তাহলে এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। স্যার ছোটবেলায় তো এই 11 আর 12 তো কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন পড়ে, এই রিয়েল এর রিয়েল ডেফিনেশন নাম্বার পড়েছি ছোটবেলায়, যাদের স্কোয়ার করলে সবসময় পজিটিভ বা জিরো হয়। সেটা তো, আরে বাবা সেটা তো রিয়েল এর ডেফিনেশন করেছিস, হ্যাঁ কিন্তু রিয়েল নাম্বার, কি- প্রতিটা রিয়েল আর নাম্বারই কমপ্লেক্স। and a plus ib, if we put b equal to 0, imaginary part 0, তাহলে whatever the value of 2 can be written as 2 plus I into 0। অসুবিধা কোথায়? যে 2, যে আমি বলছি 2 is a complex number, এই complex নাম্বারের রিয়েল পার্টটা হচ্ছে 2, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে কত? ইমাজিনারি পার্ট হচ্ছে 0। অসুবিধা কোথায়? না, আবার তাহলে ইমাজিনারি কাল্পনিক সংখ্যা তো পড়েছিলাম, যাদের স্কোয়ার করলে নেগেটিভ হয় তাদেরকেই তো কাল্পনিক বলে। যা পড়েছিলি, আমি যা বললাম এর মধ্যে ভুল কোথায়? হ্যাঁ স্যার বলুন না একটু, হুম? বলুন ব্যাপারটা, বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিন। আমি এইটাই তো বলেছি তো, রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার উইথ ইমাজিনারি পার্ট 0। কি সমস্যা? তাহলে কি যেগুলো জেনেছি সেগুলো, মানে যেগুলো পড়েছি সেগুলো কি ভুল পড়েছি? বুঝলি, সব ঠিক করবে এমন কোনো কথা নেই। রিয়েল ইজ এ সাবসেট অফ এ কমপ্লেক্স নাম্বার। এবার রিয়েল নাম্বারের মধ্যে কারা থাকবে? যাদের স্কোয়ার করলে পজিটিভ বা জিরো। রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বারে যাদের ইমাজিনারি পার্ট জিরো। ইমাজিনারি পার্ট 0, তাহলে রিয়েল নাম্বার তার মানে কি, কমপ্লেক্সের একটা পার্টিকুলার পার্ট যাদের ইমাজিনারি পার্ট 0, বা তুই যেটা বলছিস কমপ্লেক্স নাম্বারের একটা পার্টিকুলার পার্ট যাদের স্কয়ার করলে হচ্ছে মাইনাস নেগেটিভ, সরি স্যার মড নিলেও তো অলওয়েজ পজিটিভ রিয়েল নাম্বার আসে যে কোনো জিনিসের। হ্যাঁ মানে যখন তুই এর পরেও আরো ফিল্ড রয়েছে, রিয়েল নাম্বারের ফিল্ডের পরে কমপ্লেক্স নাম্বার করছিস, তো কমপ্লেক্সের পরে আরো ফিল্ড রয়েছে, মানে আরো আরো এই ধরনের ইয়ে রয়েছে। তা কমপ্লেক্স নাম্বার কিছু নয়। কমপ্লেক্স নাম্বারকে যদি পরিষ্কার ভাষায় বলি, যে একটা কমপ্লেক্স নাম্বার যদি এইটা বলি যে রিয়েল নাম্বারের সেটাই যে আর হয়, এই আর ক্রস আর টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ তাই না? আর ক্রস আর মানে একটা অর্ডার পেয়ার ফর্ম। আর ক্রস আর মানে কি, এ ক্রস বি মানে কি, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে অর্ডার পেয়ার। তার মানে এ কমা বি, এই অর্ডার পেয়ারটা বিলংস টু, আমরা আর ক্রস আর ধরি, তাই তো? হ্যাঁ আর ক্রস আর, ঠিক আছে তো? এইবার যখন আমি ধরছি, দেন তার মানে কি, এই অর্ডার পেয়ারটা এইবার এই অর্ডার পেয়ারটা মানে, তার মানে তুই বলতে পারিস যে আর ক্রস আর নিলাম, যে কমপ্লেক্স নাম্বার বলছি, এই অর্ডার পেয়ারটা, এবার যে এই যে যখনই নাম্বার সিস্টেম ডিফাইন করা হয়, মানে আমি বলছি দিস ইজ অ্যানাদার নাম্বার সিস্টেম, তার মানে ইউ হ্যাভ টু ডিফাইন সাম অ্যারিথমেটিক অপারেশনস অন দ্যাট নাম্বার সিস্টেম। যেমন রিয়েল নাম্বার আর এর ওপর তুই অপারেশন ডিফাইন করতে পারিস, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই দুটো বলা হয় অ্যারিথমেটিক অপারেশন। দেখ, সাবট্রাকশন এন্ড ডিভিশন এগুলো আলটিমেটলি অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনেরই ইনভার্স টাইপের, আর কিছু না।
সাবট্রাকশন ইজ দ্য ইনভার্স অফ অ্যাডিশন, আর হচ্ছে ডিভিশন ইজ দ্য ইনভার্স অফ মাল্টিপ্লিকেশন, আর কিছু না। তারপরে আলটিমেটলি দুটো অ্যারিথমেটিক অপারেশন। মানে আমি একটা কোন একটা সিস্টেম ডেভেলপ করলাম, দিয়ে বলে দিলাম যে হচ্ছে তার উপর দুটো অপারেশন আমি ডিফাইন করে দিতে পারি, দিস ওয়ান ইজ অ্যাডিশন, অ্যানাদার ইজ মাল্টিপ্লিকেশন। ইন দ্যাট কেস, এবং সেটা যদি ভ্যালিড হয় ইন দ্যাট কেস, তাহলে সেই নাম্বার সিস্টেমটাকে আমি ভ্যালিড করে দিতে পারবো। এখানে কিভাবে ডিফাইন করা হয়? অ্যাডিশন মানে ইউ হ্যাভ টু টেক অ্যানাদার নাম্বার belongs to the same space, a ধর হচ্ছে সেটা a1, b1, and addition is defined by this, a plus a1, b plus b1, we define the addition by this. And multiplication, a comma b dot a1 comma b1, এটা ডিফাইন করা হচ্ছে a1 minus bb1 comma ab1 minus ba1, এই অর্ডার পেয়ার আকারে ডিফাইন করা হচ্ছে। বুঝতে পারছিস তো? মানে ব্যাপারটা দেখবি কমপ্লেক্স নাম্বারের যদি কোনো ডেফিনেশন দেয়, স্কেমা পাতে ডেফিনেশন দেখবি যে হ্যাঁ এইটাই আছে। হ্যাঁ, হ্যাঁ ডেফিনেশন এটা বলেন a plus ib is a complex number, একবারও বলেনি, একবারও বলেনি। না না, হ্যাঁ হ্যাঁ বলেছে হচ্ছে a order pair a comma b where a is real, b is real is said to be complex number if তিনটে কন্ডিশন আছে। কি কি আছে? a comma b equal to a1 comma b1, এটা হবে if and only if a equal to a1 comma b equal to b1, এই একটা কন্ডিশন আছে। and দুটো অপারেশন, one is addition and multiplication is defined by this হয়, then this set, মানে যেটা পাবো যে সেট অফ নাম্বার satisfying these three conditions is known as the complex number, is known as the complex number। যে এটা ডিফাইন করা হলো is known as the complex number। in that case আমরা কি করি, এই মাল্টিপ্লিকেশন নাম বলবো if we represent a plus মানে a comma b, এটা রিপ্রেজেন্টেশন, this is not a definition of a complex number, a plus ib, a plus ib is the another representation of a complex number, the order pair এর another form, ঠিক আছে তো? এই অর্ডার পেয়ারের আরেকটা ইকুইভ্যালেন্ট ফর্ম বা a1 comma b1, this is another form, a1 plus ib1, এটা another form, এটা form। if we denote a comma b is this, a comma ib is this, in that case a plus ib into a minus ib, এইটা তো চলে আসবে তোর হচ্ছে গুণফল যখন করছি, তাহলে কি হবে? এটা মানে a comma b into a1 comma b1, সরি মাইনাস কেন একটা a1 plus ib1, এইটা হবে। আর এইটার মান আমি ডিফাইন করেছি, এটা ডেফিনেশন। এটা কেন হলো কেউ কোশ্চেন করবি না, এই গুণফলটা কেন আসলো কোনো কোশ্চেনেবল নয়। মানে উই ডিফাইন দ্য অ্যাডিশন বাই দিস এন্ড মাল্টিপ্লিকেশন বাই দিস। যখনই যখন জিনিস ডিফাইন করা হয় এটাকে কোশ্চেন করবি না, কিন্তু এই ডেফিনেশনটা ভ্যালিড কিনা এটা কোশ্চেন করা যায়। কিন্তু এটা কেন, মানে আমি জাস্ট ডিফাইন করা হলো অর্ডার পেয়ার এই অর্ডার পেয়ারের মধ্যে মাল্টিপ্লিকেশন উই ডিফাইন বাই দিস। এবার আমি যে এটা করব, এটা যদি এটা ডিফাইন করি, তাহলে এইটা গুণ কর নরমাল আর এইটা গুণ কর নরমাল, যদি গুণ করিস তাহলে এই পাশের গুণফলটা কি হবে? দেখ a প্লাস ib আর হচ্ছে a1 প্লাস ib1, দিস ইজ অ্যাকচুয়ালি a comma b টু a1 comma b1, এইটা আমি ডিফাইন করেছি কি a1 মাইনাস bb1 দ্বারা, কমা দিয়ে ডিফাইন করেছি কি যে ab1 প্লাস ba1, এটা ডিফাইন করেছে। আর এই পাশের গুণফলটা করতে, এই পাশের গুণফলটা যদি আমি করি, লক্ষ্য করে দেখ a1 প্লাস হচ্ছে এটা হচ্ছে দেখ প্লাস হচ্ছে iab1 b1, তারপরে হচ্ছে প্লাস এটা হয়ে যাচ্ছে a1b প্লাস minus bb1 minus i স্কয়ার টু bb1, এই জিনিসটা, তাই তো? হ্যাঁ এইবার কি করা আছে দেখ, এইটা আমি ডিফাইন করেছি, এইটা তাহলে এইটা যদি ডিফাইন করি তাহলে এইটা মানে কি, তার মানে দেখ a1 প্লাস i স্কয়ার ইন্টু bb1 প্লাস i ইন্টু ab1 প্লাস হচ্ছে a1b, এইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এইটাকে আবার যদি
ওই অর্ডার পেয়ারটাকে যদি a প্লাস a কমা b যদি হচ্ছে a প্লাস ib হয়, তাহলে নিচে এটা কমা এটা মানে a1 মাইনাস bb1 bb1 প্লাস i ইন্টু ab1 প্লাস ba1 হবে। দেখ এই সব যদি কম্পেয়ার করিস এখান থেকে i স্কয়ার ইকুয়াল টু -1 পাওয়া যায়। এইখান থেকে i স্কয়ার ইজ -1 পাওয়া যায়। মানে মানে ব্যাপারটা এর আমরা উল্টো ভাবে শিখি। আমরা কি শিখি? আমরা i স্কয়ার ইকুয়াল টু -1 ধরে নিই। i ইজ এ রিয়েল নাম্বার, i ইকুয়াল টু রুট ওভার মাইনাস i করে এইভাবে শিখি। অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন হচ্ছে ওইটা, a order a pair of number ab is said to be a complex number if এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। এই তিনটে কন্ডিশন এবং a comma b টাকে if we represent a plus ib, then according to the definition যদি আমি ফলো করি, তাহলে আমি in that case i square is -1 পাই। বোঝা গেল ব্যাপারটা? এটা হ্যাঁ স্যার। আমরা কিন্তু উল্টো করি, তাই না? প্রথমে ধরে নিই i square is -1, then a plus ib থেকে আমরা শুরু, তাই তো? ওটা কিন্তু নয়। এগুলো আমি বলছি শুধুমাত্র যেহেতু তোরা গ্রাজুয়েশন এমএসসি করে ফেলেছিস, তাহলে আমি এগুলো বলতাম। গ্রাজুয়েশনে বলতে গেলে আমি মাথা নষ্ট করে ফেলবি, কি দরকার আমার? স্যার একটা কোশ্চেন আছে স্যার, বলছি আর ফিল্ডের ওপর কি সি ভেক্টর স্পেস হবে? আর ফিল্ডের উপর সি ভেক্টর স্পেস মানে বুঝতাম। মানে সি হচ্ছে একটা ভেক্টর স্পেস আর ফিল্ড ওভার দ্য ফিল্ড আর। সি বলতে সেটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স সেট অফ কমপ্লেক্স নাম্বার। সেটা কমপ্লেক্স নাম্বার ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর। হ্যাঁ আমি এটা বুঝতাম না। ওই যে সি ফিল্ডটা হচ্ছে আর, তাই তো? ফিল্ডটা হচ্ছে আর, আর দেন আর সিটা বলছি এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। ডাইমেনশনটা কিভাবে বার করেছে ওটা যদি বলেন। আমি এটা বুঝতে পারলাম না। সি ফর্মস এ ভেক্টর স্পেস। স্যার এক জায়গায় দেখছিলাম যে অ্যাকচুয়ালি কিউ সাবসেট অফ জেড সাবসেট অফ কি হচ্ছে আর, আর সাবসেট অফ কিউ বলছে যে কি আর সাবসেট অফ কিউ না সি? সি সি। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে বড় ফিল্ডটা থেকে, মানে যদি বড় ফিল্ডটা ভেক্টর স্পেস করবে যদি তার সাবস্পেসটা তার থেকে ছোট হয় আর কি ফিল্ডটা, মানে কিউ সাবসেট অফ সি আর সাবসেট অফ সি হলে সি ওভার আর ভেক্টর স্পেস ক্রিয়েট হবে। আবার যেহেতু জেড সাবসেট অফ কিউ, তাহলে জেড কিউটা জেড এর উপরে আবার ভেক্টর স্পেস ক্রিয়েট করবে। এটা আমি এক জায়গায় দেখছিলাম বলে বললাম স্যার, আমি টোটাল ডিটেলসে বর্ণনা করে আপনাকে বলতে পারবো না, যেটুকু দেখেছি সেটুকু বললাম। ও ডাইমেনশন চেয়েছি স্যার, ওটা সি এর আবার ডাইমেনশন চেয়েছি। ডাইমেনশন মনে হয় 2 হবে আর হয়তো 2 হচ্ছে, কিন্তু কিভাবে বাড়াচ্ছে সেটাই তো আমি সেটাই বললাম। এই যে এই এলিমেন্ট গুলো অর্ডার পেয়ার, ঠিক আছে তো? অর্ডার পেয়ার থেকে 2 হতে পারে, আমি জানি না হবে কিনা। অর্ডার পেয়ার মানে দেখ ব্যাপারটা হচ্ছে R2 R স্কয়ার এন্ড C সেট অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে তো? একই মানে হচ্ছে আইসোমরফিক, এটা আইসোমরফিক ইকুইভ্যালেন্ট লিখে দিচ্ছি, আইসোমরফিক, বুঝলি? আর স্কয়ার যে টু ডাইমেনশনাল যে হচ্ছে ইয়ে স্পেস, বুঝলি তো? প্লেন টু ডাইমেনশনাল প্লেন এন্ড কমপ্লেক্স প্লেন সেমই তো, নাকি আলাদা কিছু? না, একই। তাহলে ডাইমেনশন 2ই হবে। আচ্ছা ধর হচ্ছে আমি a কমা b, a রিয়েল b রিয়েল। বর্ণনা তো করেন, কিন্তু আরেকটা জিনিস বলেছে স্যার আর ওভার সি, ওটা কিন্তু ভেক্টর স্পেস হবে না। এটা শুনলি কি বললাম? a এন্ড b দুটো হচ্ছে রিয়েল নাম্বার অর্ডার পেয়ারে,
দেন এটা আমি কমপ্লেক্স নাম্বার বললাম। এবার ধর হচ্ছে আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম হচ্ছে Z1, আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম Z2, দিন তার অর্ডার পেয়ার নিলাম, করা যায় নাকি? তুই যদি রিয়েল নাম্বারের অর্ডার পেয়ার নিস, বোঝা গেল কি বললাম? একবার বলুন, বুঝলাম না। রিয়েল নাম্বারের অর্ডার পেয়ার নিলি, হুম দিয়ে বললি হচ্ছে A, B অর্ডার পেয়ার, এটা কমপ্লেক্স কিভাবে ডিফাইন করলে? আর একটা অর্ডার পেয়ার নিলি A1, B1, দেন তাদের যোগফলটা ডিফাইন করলে এরকম ভাবে A প্লাস A1, B প্লাস B1, না? আর মাল্টিপ্লিকেশনটা A, B ইনটু A1, B1, এটা ডিফাইন করলে A, যেটা করলি A1 মাইনাস B1, AB1 মাইনাস BA1, এটা করলি তো? এন্ড আরেকটা করলি কি A, B ইকুয়াল টু A1, B1 হলে ডিফাইন করলি হচ্ছে কি বলি, ইমপ্লাই করে কি বললি, B ইকুয়াল টু A1, B ইকুয়াল টু B1। এই তিনটে কন্ডিশন হলে আমি বলছি দিস অর্ডার পেয়ার হোয়ার AB আর রিয়েল। দেন আমি বললাম দিস অর্ডার পেয়ার ইজ এ কমপ্লেক্স। আমি দুটো কমপ্লেক্স নাম্বার, বুঝলি, একটা কমপ্লেক্স নাম্বারের পেয়ার। যখন আমি এটা কমপ্লেক্স নাম্বারের সেট কি পেয়ে গেছি আমি, স্যার আপনার সাউন্ডটা ভালো আসছে না, কেন জানি না একটু মানে আগে ঠিক আসছিল? স্পিকার অফ, বাকি যারা আছে তারা সবাই অফ, আগে ঠিক আসছিল। বাকিরা অফ করে দে তাহলে আসে। এবার আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এবার হ্যাঁ আসছে। স্যার এবার ওই তো অন করার জন্য অন্যরা অন করলে এই সমস্যা হবে। হ্যাঁ কি বলছি, এটা কি বলতে চাইছি যে এই জিনিসটা আমি করলাম তো, আমি কি করলাম দুটো, এটা এটা যদিও সিলেবাসের একদম বাইরে, আউট অফ সিলেবাস, ঠিক আছে, মানে কোনো সিলেবাসেই নেই, এমএসসি সিলেবাসও পড়ানো হয় না। ধরো যে Z1 আর Z2 দুটো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেন তাদের অর্ডার পেয়ার নিলাম, না নেওয়ার কি আছে? আমি যখন A, B, A রিয়েল B রিয়েল তাদের অর্ডার পেয়ার নিতে পারি। এবার A B অর্ডার পেয়ারটা আমি ধরেছে Z1 টা আমি নিলাম A, B, বুঝতে পারছিস তো? এখন Z2 আমি নিলাম হচ্ছে A1, B1, ধরতেই পারি ফর এক্সাম্পল। এইবার এই অর্ডার পেয়ারটাকে আমি ডিফাইন করলাম এরকম ভাবে যে Z1, Z2 অর্ডার পেয়ার ইকুয়াল টু Z3, Z4 অর্ডার পেয়ার হবে if Z1 imply Z1 equal to Z3, Z2 equal to Z4। আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু মনে করিস না। 2 নম্বর Z1, Z2 প্লাস Z3 প্লাস Z4, ওটা ডিফাইন করা যায় না, করার কি আছে, করা যায় তো, কমপ্লেক্স নাম্বারের যোগফল হয় তো, তাহলে Z1 প্লাস Z3, Z2 প্লাস Z4, and similarly 3 নম্বর যদি আমি ডিফাইন করি Z1, Z2 into Z3, Z4, তাহলে এটা কি চলে আসবে, একই রকম ভাবে করছি Z1, Z4, Z1, Z3 minus টু Z4 Z2, Z4, কমা দিয়ে Z1, Z1 Z4 Z3 প্লাস Z1 Z4 স্যার Z1, Z4 আর হচ্ছে Z2, Z3। কি করলাম বুঝছিস, একই রকম করলাম, জাস্ট A B এর জায়গায় Z1 ঝাড় এই যে কমপ্লেক্স। এবং এখানেও লক্ষ্য করা যায় তাহলে এই যে এগুলো সব কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্সের পেয়ার, দুটো কমপ্লেক্স নাম্বারের পেয়ার, দুটো কমপ্লেক্স নাম্বারের, এটা আবার একটা নাম্বার সিস্টেম হয়, and this is a subset of C cross C। এটা হয় তাহলে স্যার অ্যাকচুয়ালি সবথেকে বড় সেট কোনটা, সি না সি ক্রস সি? এটাই বড় সেট করে দিলি তো, আমি বললাম দিস ইজ মানে দিস, এই যে এইটা সাবসেট মানে আবার ডিফাইন করবেন তাই তো? আবার ডিফাইন করলাম, ওই জন্য তো ও আচ্ছা আচ্ছা, এর কোনো শেষ নেই। না শেষ নেই, ও মানে তুই বললি যে সি এর সাবসেট আর এর সাবসেট আমি বলি সিটাকে বড়, সি আমার আর একটা রিডন্ডেন্ট কমপ্লেক্স, তাহলে আমি কি করলাম, সি ক্রস সি ডিফাইন করলাম। তাহলে এটা করা দেখেই বুঝতে পারছিলাম যেহেতু শেষ হবে না। না, ব্যাপারটা হচ্ছে সি ক্রস সি, অ্যাকচুয়ালি এটাকে C2 দ্বারা ডিনোট করা হয়, বুঝলি তো? ঠিক আছে, এটাকে C2 দ্বারা ডিনোট করা হয়। এইভাবে কিভাবে করা হয় আমি বলছি, আরটাকে ধরা হয় C0, সিটা যেটা আমরা কমপ্লেক্স, দিস ইজ C1,
তারপরে হচ্ছে C1 এর পরে হচ্ছে C2, তারপরে C3, C4 এর চলতেই আছে। মানে রিয়েল নাম্বারকে C0 ধরা হয়, কমপ্লেক্স নাম্বার যেটা করেছি সেটা C1। এইবার দুটো C1 এর আবার যদি এই রকমের কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে ওইভাবে ডিফাইন করি তাহলে C2। ও স্যার এগুলো ছেড়ে দিন, ঘেটে যাবে সব, গুলিয়ে যাবে সবকিছু। স্যার একটা কোশ্চেন আছে, SB a vector space of a polynomial of degree less than n, হ্যাঁ, then the dimension of S is কত? S ডাইমেনশন অফ S বার করতে হবে, যেখানে S টা let S be a vector space of a polynomial of degree less than n. let S হচ্ছে ভেক্টর স্পেস হুম of of a polynomial of degree less than n. degree less than n, then dimension of S বার করতে হবে। স্যার n হবে, less than n না less than equal to n আছে? লেস না n ই হবে, less than n, less than ওটা n less than, আছে, হ্যাঁ ওটা লেস দেন n আছে ডিগ্রিটা, কিন্তু ওটা n হবে ডাইমেনশনটা। কেন হবে ওইটাই ব্যাপার। ওই 1 থেকে শুরু করছি, x টু দি পাওয়ার 0 প্লাস x প্লাস x স্কয়ার। পলিনোমিয়াল তো তার পলিনোমিয়ালের হ্যাঁ। ফর্মুলা কি? তার x টু দি পাওয়ার 0 হতে পারে, মানে a0 এই, তারপরে আরেকটা পলিনোমিয়াল a0 x টু দি পাওয়ার 0 প্লাস a1 x টু দি পাওয়ার 1, ঠিক আছে তো? আরেকটা পলিনোমিয়াল কি হতে পারে? a0 x টু দি পাওয়ার 0 প্লাস a1 x টু দি পাওয়ার 1 প্লাস a2 x স্কয়ার। এরকম করে করে a0 x টু দি পাওয়ার 0 প্লাস a1 x টু দি পাওয়ার 1 প্লাস a2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হতে পারে, যেহেতু ডিগ্রি লেস দ্যান n, তাহলে n মাইনাস 1 পর্যন্ত যেতে পারে নাকি? তাহলে s এর মধ্যে কারা রয়েছে? এই ধরনের সব পলিনোমিয়াল গুলো রয়েছে, কি তাই তো? আচ্ছা, এত না বলে ইন জেনারেল s এর মধ্যে এই পলিনোমিয়াল গুলো রয়েছে, হোয়ার a0 থেকে an মাইনাস 1 এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। পরিষ্কার ভাষায় সবাই 0 হতে পারে, তাহলে 0 রয়েছে। যে কোনো একটা নন জিরো, যে কোনো কিছু নন জিরো, সবাই নন জিরো হতে পারে। তাহলে কি এস এর মধ্যে যে পলিনোমিয়াল গুলো রয়েছে সেইগুলোর ফর্ম হচ্ছে ইন জেনারেল ফর্ম ইজ দিস। আমি এটা একটু ভেঙে লিখেছিলাম, এই জেনারেল ফর্ম ইজ দিস। স্যার আপনি আগের দিন যেটা করেছিলেন ওইটার আপনি আগের দিন যেটা ক্যালি হ্যামিল্টন করেছিলেন, যে কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে ওই ল্যামডার জায়গায় মানে এক্স এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে হচ্ছে আইগেন ভ্যালুর ক্ষেত্রে ওই ক্যারেক্টারিস্টিক ক্ষেত্রে স্কয়ার ম্যাট্রিক্সটা। সেক্ষেত্রে তো ডিগ্রি লেস দেন এন, আর ওই যে একটা কনস্ট্যান্ট টোটাল এনই হবে স্যার ডাইমেনশন। হ্যাঁ, এটা ব্যাপার নাই। এবার যখন এই পলিনোমিয়ালটাকে লিখতে গেলে কটা আরবিট্রারি প্যারামিটার, একটা পলিনোমিয়াল কটা আছে দেখ, n সংখ্যক আছে দেখ, তাই না? বেসিস বলতে হয়, তাই তো? বেসিসটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, মানে এই ধরনের একটা পলিনোমিয়ালকে লিখতে হয়। বুঝেছিস? যদি n ডিগ্রি হতো তাহলে কিন্তু ডাইমেনশন আমার n প্লাস 1 হতো নাকি? n ডিগ্রি পলিনোমিয়াল হলে ডাইমেনশনটা n প্লাস 1, n প্লাস n প্লাস 1 ই হতো, n প্লাস 0 থেকে x টু দি পাওয়ার n পর্যন্ত হতো, তাহলে কতগুলো? 2 plus 1 হতো। n প্লাস 1। বাট আচ্ছা, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এর ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস বলে দিই। তাহলে এইগুলো গেল। আচ্ছা, আইগেন ভ্যালু, ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হয়? ডায়াগোনাল এলিমেন্ট নিশ্চয়ই জানিস। একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে তার আইগেন ভ্যালু কি হয়? 0 অ্যাট লিস্ট একটা আইগেন ভ্যালু, তাই না? একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয়, ডেটে যদি 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সের ল্যামডা ইকুয়াল টু 0 পাবি নাকি? একটা আইগেন ভ্যালু 0 হবে। 0 হবে। তাহলে ওই ইকুয়েশন থেকে তুই পেয়ে যাবি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করবি, ডিটারমিন্যান্ট এ 0, ঠিক আছে তো? ডিটারমিন্যান্ট এ 0 যেই হয়ে যাবে তোর হচ্ছে তো আইগেন ভ্যালু তুই হচ্ছে 0। এগুলো সব হচ্ছে বিএসসি তে থিওরেমও ছিল, থিওরেমে প্রুফও করা হয়েছিল, খুব সিম্পল প্রুফ। আমি এর জন্য প্রুফের মধ্যে যাব না।
আচ্ছা এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এ, তাহলে এ ইনভার্স এর আইগেন ভ্যালু ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয়, আচ্ছা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে 0 ইজ নট অ্যান আইগেন ভ্যালু, এটা হয় তাই নাকি? এ যদি একটা হ্যাঁ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে 0 কখনো আইগেন ভ্যালু হবে না, 0 শুধুমাত্র সিঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে। কারণ 0 যদি রুট হতে হয় তাহলে কনস্ট্যান্ট মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো যে ইকুয়েশন তো x এর পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে x এর মান 0 হতে হবে, x এর মান 0 হতে গেলে কনস্ট্যান্ট টার্ম 0 হতে হবে, মানে যে ওই যে c0 ক্যারেক্টার c0 x টু দি পাওয়ার n প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস cn এরকম ইকুয়াল টু 0, এই cn সমান ছিল তো ডেটে, তাই না? তাহলে cn 0 হতে হবে, x ইকুয়াল টু 0 সলিউশন হতে গেলে কি হতে হবে, cn ইকুয়াল টু 0 হতে হবে, cn তখনই 0 হবে যখন ডেটে 0, ডেটে 0 হলে সিঙ্গুলার হবে। তাহলে কি নন সিঙ্গুলার যদি ম্যাট্রিক্স হয় তার কখনো 0 আইগেন ভ্যালু হয় না, সিঙ্গুলার ম্যাট্রিক্সে হলে তাহলে 0 একটা আইগেন ভ্যালু হবে, কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে cn টা 0 চলে আসবে, cn মানে ডেটে cn টা 0 চলে আসবে, তাই তো? আর আইগেন ভ্যালুজ এর ওটা তো বললাম, ডিস্টিংক্ট আইগেন ভ্যালুজ এর করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো সবগুলো হচ্ছে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে এগুলো। আচ্ছা যেটা বলছিলাম ইনভার্স ল্যামডা ইজ এ আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স এ যদি হয় একটা নন সিঙ্গুলার 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইনভার্স হবে, ল্যামডা ইনভার্স বা 1 বাই ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু হবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স হুইচ ইজ নন সিঙ্গুলার তার যদি আইগেন ভ্যালু জানিস ধর 1 2 3 একটা আইগেন ভ্যালু কোন একটা 3 ক্রস 3 ম্যাট্রিক্সের, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হবে, 1 বাই 1 1 বাই 2 আর 1 বাই 3 অলওয়েজ রেসিপ্রোকাল গুলো হয়। আচ্ছা ট্রান্সপোজের আইগেন ভ্যালু কি হয়, সেমই হবে তো স্যার, হ্যাঁ হ্যাঁ সেম হবে, সেম হবে সেম হবে যদি প্রিন্সিপাল ডায়াগোনাল তো চেঞ্জ হবে না। হ্যাঁ ট্রান্সপোজের আইগেন ভ্যালু কিন্তু আলাদা কিছু হয় না, ট্রান্সপোজের আইগেন ভ্যালু হচ্ছে তোর হচ্ছে সেমই থাকে, এই ব্যাপার। আচ্ছা আরেকটা কয়েকটা জিনিস আছে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি এগুলো জানিস কি জিনিস? অ্যালজেব্রিক হচ্ছে স্যার লিনিয়ার ফর্ম নিয়ে তার পাওয়ার কত হবে আর কি, তাই সেটাই মানে 1 যদি দুবার থাকে তাহলে x মাইনাস 1 হবে হচ্ছে, মানে হচ্ছে ব্যাপারটা দাঁড় মাল্টিপল রুটটাই তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, যেটা আমরা বলি মাল্টিপ্লিসিটি। ব্যাপারটা হচ্ছে এটা দেখ, এটা হচ্ছে আমাদের কি হয় যে আইগেন ভ্যালুস গুলো যখন বার করি আর আইগেন ভেক্টর যেগুলো বার করি, এই একটা n ক্রস n ম্যাট্রিক্স, তাই তো? তার যে আইগেন ভ্যালুস গুলো ইয়েগুলো অফ কর, নইলে অন্যরা শুনতে পাবে না, একবার অন করলে অফ করতে ভুলে যাচ্ছিস। হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে, এ হচ্ছে একটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে এ যে আইগেন ভেক্টর, ঠিক আছে, যে ল্যামডা ইজ আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর পাবো x, ঠিক আছে তো? এবং এই আইগেন ভেক্টর এর সঙ্গে যদি হচ্ছে আমি নাল ভেক্টরটা অ্যাড করে দিই, নাল ভেক্টর মানে এই আইগেন ভেক্টর গুলো তো নন নাল, নট ইকুয়াল টু থিটা, এই যে নট ইকুয়াল টু থিটা ভেক্টর এবং তার সাথে নাল ভেক্টরটা থিটা ভেক্টর যদি অ্যাড করে দিই, তাহলে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সাবস্পেস বলা হয়। নন নাল ভেক্টর গুলো উইথ মানে ল্যামডা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং যে হচ্ছে আইগেন ভেক্টর x উইথ নাল ভেক্টর একটা ইয়ে করে দিলাম, ইনক্লুড করে দিলাম, দিস ইজ দেন দিস ফর্ম এ ভেক্টর স্পেস, দিস ভেক্টর স্পেস ইজ নোন এজ দ্য কি বলা হয়, ক্যারেক্টারিস্টিক সাবস্পেস করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। কি বুঝতে পারছিস তো, করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডার জন্য ক্যারেক্টারিস্টিক। এবার তোর মনে হতে পারে যে হচ্ছে কি করে ব্যাপারটা, তো x যদি একটা মানে মানে আচ্ছা আমাকে বলতো ল্যামডা করসপন্ডিং যে আইগেন ভেক্টর পাবো, সেই আইগেন ভেক্টর x এর যে মান পাবো, x এর মান কি জাস্ট এরকম একটা 1 2 5 এরকম ফর্মের মান, না আরো অন্য কোনো ফর্ম আসতে পারে? ডিপেন্ড করবে কার উপর, ল্যামডার মাল্টিপ্লিসিটির উপর। কি জানিস তো এটা নাকি?
তা তো বটে। হ্যাঁ হ্যাঁ ল্যামডার মাল্টিপ্লিসিটির উপর, কারণ মাল্টিপ্লিসিটি কি জিনিস? ওই যে থিওরি অফ ইকুয়েশনের একটা রুট কবার রিপিট করে, রিপিটেড রুট। ল্যামডা যদি সিঙ্গেল রুট হয়, অফ দ্য ক্যারেক্টারিস্টিক হয়, তাহলে এক্স এর মানে এরকম একটাই পাবো, আর কিছু না। এর সঙ্গে নাল ভেক্টরটা অ্যাড করে দিলাম, থিটা ভেক্টরটা, তাহলে দিস ইজ, কিন্তু যদি হচ্ছে এইটা, মানে এই যে এইটা, মানে এক্স যে যদি ল্যামডার মাল্টিপ্লিসিটি 3 হয়, তাহলে কিন্তু এখানে এরকম একটা মানে আরো দুটো এক্সট্রা পাবো। যদি 2 হয় তাহলে আরো একটা এক্সট্রা পাবো উইথ নাল ভেক্টর। এই তিনটে সবগুলো একসঙ্গে নিয়ে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। দিস ভেক্টর স্পেসকে বলা হয় ক্যারেক্টারিস্টিক সাবস্পেস। ঠিক আছে তো, জানিস এটা? এইখান থেকে দুটো ডেফিনিশন আসে, তোর দেখবে হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এন্ড অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। এই যে ল্যামডা, যে আমি বললাম যে 3 বার রিপিট করলো, মানে ল্যামডা আইগেন ভ্যালু, একটা থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে ল্যামডা ইজ এ রুট। ল্যামডা যদি যতবার রিপিট করে, যদি 3 বার রিপিট করে, এই তিনটাকে বলা হয় অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা। কি বললাম বুঝলি তো? যদি ল্যামডা একবার রিপিট করে, তাহলে তার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 আর ল্যামডা যদি ডবল রুট হয়, তাহলে হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 হবে। ল্যামডা যদি n 8 টাইমস রিপিট করে, তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি r হবে। ঠিক আছে তো? এন্ড ওই যে র্যাঙ্ক অফ দ্য ক্যারেক্টারিস্টিক সাবস্পেস, দিস ইজ নোন অ্যাজ দ্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। র্যাঙ্ক বা হচ্ছে ডাইমেনশন, তাই না? এখানে ডাইমেনশনও বলতে হয়। যে ক্যারেক্টারিস্টিক সাবস্পেস যেটা তৈরি হচ্ছে, একটু আগে যেটা বললাম, আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর উইথ নাল ভেক্টর, দিস ফর্ম এ ক্যারেক্টারিস্টিক সাবস্পেস। এই সাবস্পেসে বা ভেক্টর স্পেস, দিস ভেক্টর স্পেসে আমার যে হচ্ছে ইয়েটা ফর্ম হবে, বল, ডাইমেনশন, এটাকে বলা হয় জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। একটা রিলেশন আছে, এর প্রুফ দরকার নেই, ওই 1 লেস ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, ঠিক আছে তো, লেস দ্যান ইকুয়াল টু অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। এটা হয়, এটা মনে রাখবি, যদি শর্ট কোশ্চেন আসে অলওয়েজ পারবি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম এর মতো এখানেও মানছে। হ্যাঁ হ্যাঁ, তো অ্যালজেব্রিক, মানে তুই ওইভাবে অ্যালজেব্রিকটাকে এম বলবি, তাই তো? মানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মানে অ্যারিথমেটিক মিন, তাই তো? আর এটা সব মিলে যাচ্ছে বলে বললাম স্যার। হ্যাঁ, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মানে জিওমেট্রিক মিন, তাই তো? তাহলে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন হয়, সেটা মনে রাখবি। রাখ, ভালো, তুই এটা ভালো বলেছিস, সুবিধা তোদের এইটা সবাই মনে রাখে। এএম গ্রেটার ইকুয়াল টু জিএম হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এএম গ্রেটার ইকুয়াল টু জিএম হওয়া মানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মনে রাখ, গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, এটা হয়। এবং এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তাই তো? আচ্ছা, এ হচ্ছে একটা রিয়েল, এটা সবাই জানিস, এ হচ্ছে একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। এই যদি একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আইগেন ভ্যালুস গুলো কি হয়? রিয়েল। অল রিয়েল। রিয়েল। রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের অল আইগেন ভ্যালুস রিয়েল হয়, বুঝেছিস? রিয়েল দেখানো কি জানি, একটা নাম্বার মানে z ইজ এ রিয়েল নাম্বার, ইফ কি হবে রে? একটা নাম্বার রিয়েল, z equal to z bar, z equal to z বার, এই কন্ডিশনটা দেখবি, এই থিওরেমটা প্রুফ তো যদি দেখে থাকিস, যে আইগেন ভ্যালুস অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়েল, এই প্রুফটা এই ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার দেখানো হয়েছে। ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার দেখা, আমি প্রুফে গেলাম না, ঠিক আছে তো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, এ যদি হচ্ছে রিয়েল স্কিউ সিমেট্রিক, দেন কি হবে? আইগেন ভ্যালুস জিরো হবে, পিওরলি ইমাজিনারি হবে। 0 হবে অর পিওরলি ইমাজিনারি হবে।
বুঝছিস তো? রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেনভ্যালু আইদার 0 হবে অর কি হবে পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে তার রিয়েল পার্ট থাকবে না। বুঝছিস তো? পিওরলি যেমন একটু আগে নিয়েছিলাম, এই যে একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম এ, লক্ষ্য করে 0 1 -1 0, দিস ইজ দ্য স্কিউ সিমেট্রিক না? স্যার কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হ্যাঁ কমা আই কমা মাইনাস আই এগুলো কি আইগেন ভ্যালু হতে পারে? এই একটু মানে একসঙ্গে তার উপর না, আমি বলছি স্যার জিরো অথবা পিওরলি ইমাজিনারি হবে, আমি বলছি একসঙ্গে বোথ হতে পারে, 0 কমা আই কমা মাইনাস আই, এটা কি হতে পারে? হতে পারে, মানে যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স না হয় হতে পারে না হচ্ছে। এট এ টাইম দুটো একসঙ্গেও হতে পারে, সেটাই জানতে চাই। হ্যাঁ, কারণ হচ্ছে একটা অঙ্ক এমন একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসলো যার হচ্ছে দুটো রুট কমপ্লেক্স একটা রিয়েল। কি বুঝতে পারছিস আমি কি বলছি? একটা ম্যাট্রিক্স এমন একটা এটাও করা যাবে যে আইগেন মানে রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে আইগেন ভ্যালু গুলো আসবে তার সামটা 0 হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের হ্যাঁ হ্যাঁ, হবে তো, কারণ হচ্ছে না না সাম কেন 0 হবে বলছিস? তাই জানতে চাইছি হবে কিনা মানে সেই। হতে পারে, হ্যাঁ স্কিউ সিমেট্রিক হবে কারণ হচ্ছে পিওরলি ইমাজিনারি। মানে যেহেতু কনজুগেট ফর্মে থাকে। ইমাজিনারি মানে কি, একটা ধর একটা যদি পিওরলি ইমাজিনারি বলতে কত 2i যদি একটা রুট হয় তাহলে -2i একটা রুট হবে ইমাজিনারি। 0 হবে। স্কিউ সিমেট্রিক হতে গেলে তো ডায়াগোনালটা তো 0ই থাকে, হ্যাঁ আবার ডায়াগোনালের যোগফল আইগেন ভ্যালু গুলোর যোগফল কত 0ই হবে। আইগেন ভ্যালুর প্রশ্ন হচ্ছে, আমি স্ট্রেসের কথা বলছি না। ট্রেসটা আইগেন ভ্যালু গুলোর যোগফল হয় না? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু আগে উদাহরণটা দিয়েছিলাম দেখ i আর -i, মানে দুটোই কি ছিল ইমাজিনারি। তাহলে আমি কি এটা বলতে পারবো যে সামটা অলওয়েজ 0 হবে? আমি সেটাই জানতে চাই। 0 হবে, বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে If the স্যার। matrix is skew symmetric matrix, the sum of all eigenvalues 0. ঠিক আছে তো? কারণ হচ্ছে either 0 হবে আইগেন ভ্যালু or purely imaginary. Purely imaginary ক্ষেত্রে প্রবলেম কি? যার একটা ইমাজিনারি এসছে, তার ইমাজিনারি ইজ তো কমপ্লেক্স, তাহলে আরেকটাও তো নেগেটিভ ইমাজিনারি আসবে। নেগেটিভ ইমাজিনারি শুনতে কেমন লাগবে? মানে যদি একটা 2i রুট আসে, একটা -2i আর একটা রুট হবে, তাই না? অর্ডার পেয়ারে থাকবে, তাহলে তাদের যোগফল তো অলওয়েজ 0 আসবে। দেখ না এইটার দেখ i এই দুটো যোগফল কত, এর যোগফল 0 আসে। স্কয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি স্যার 3 হয় তাহলে একটা শিওর 0 হতে পারে, এরকম আর কি। আই স্যার যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে একটা 3x3 যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, হ্যাঁ তাহলে একটা রুট মাস্ট 0 হবে। হ্যাঁ এগুলো এটাই। মানে এগুলো তুই দেখ এই একটা থিওরি থেকে ডিডিউস করে দিতে পারিস, কারণ তিনটে তার ইমাজিনারি রুট হতে পারে না। তার একটা কনস্ট্যান্ট থাকবে না। ইমাজিনারি রুট 4টে হতে পারে, দুটো হতে পারে, আর দুটো হলে তৃতীয় রুটটা কি হবে? যেহেতু স্কিউ সিমেট্রিক দেয়ারফর 0 হবে। এটা যদি বলা হয় যে a b a 3x3 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, then one root of this বা one eigenvalue of this matrix must be 0, এটা বলতে পারিস, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা এখানে আরো কিছু জিনিস আছে ওই ইয়েগুলো। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের ইয়েগুলো কি হয়, দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো অর্থগোনাল হয়। মানে সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, এ যদি সিমেট্রিক হয়, তাহলে λ1 একটা আইগেন ভ্যালু, λ2 এই যদি আলাদা যদি হয়, তাহলে এর যে করসপন্ডিং x1 and x2 দে আর অর্থগোনাল হবে। বুঝলি অর্থগোনাল মানে কি বলতে, ধর x1 ট্রান্সপোজ x2 দিস ইজ থিটা 0 হবে। অর্থগোনাল ভেক্টর ডট প্রোডাক্ট 0 না, একটা ভেক্টর একটার উপর পারপেন্ডিকুলার, আমরা কি করতাম
তাদের কি হয় ডট প্রোডাক্ট 0 কত এটা ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি এইভাবে লিখেছি বলে নাহলে ডট প্রোডাক্ট আমরা যেভাবে ডিফাইন করি ট্রান্সপোজ কেন করেছি এই যে দুটো ম্যাট্রিক্স ফর্মে পেয়েছি বলে একটা কলাম ভেক্টর একটা রো ভেক্টর তাদের গুণফল মানে ডট প্রোডাক্ট তাই না এই যে আমরা দুটো ডট আলফা ধরেছে তার 1 3 5 এই ভেক্টর লিখেছি আর বিটা হচ্ছে 5 2 1 এটা লিখেছি তাহলে আলফা ডট বিটা আমরা জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ গুণ করি কিন্তু অ্যাকচুয়ালি এই গুণটা যে ম্যাট্রিক্স ফর্মে পাবি তাহলে আলফা ট্রান্সপোজ বিটা হওয়া উচিত তাই নাকি ম্যাট্রিক্স যদি আকারে রিড করি তাহলে গুণফলটা আলফা ট্রান্সপোজ বিটা মানে আলফা ডট বিটা তো তাদের ডট প্রোডাক্ট 0 হলে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে অর্থগোনাল হয় এই যে দেখানো যাবে যদি এটা রিয়েল এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাই যদি দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হয় তাহলে তাদের যে করেসপন্ডিং আইগেন ভেক্টর কি হয় অর্থগোনাল হয় রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর গুলো অর্থগোনাল হবে শুধু তাই নয় এই আইগেন ভেক্টর গুলো আর কি হয় রে অর্থনর্মাল হয় না অর্থনর্মাল তো হয় না অর্থগোনালই হয় কি বুঝেছিস তো এটা প্রমাণ দরকার আছে কি করব যদি বলিস আমি উপর দেখিয়ে দিতে পারি আর যদি বলিস না তাহলে দেখে আর 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 এখানে সেরকম কিছু নেই আর একটা যেটা আছে ওই অর্থগোনাল ম্যাট্রিক্স হলে এই যদি সিমেট্রিক না হয় এই যদি অর্থগোনাল হয়ে যায় তাহলে তার আর আইগেন ভ্যালুস গুলো মডুলাস 1 হবে মড ল্যাম্বডা ইজ 1 হবে সব মড ভ্যালু 1 হবে এগুলো প্রুফ দরকার নেই যদিও তোরা যদি বলিস প্রুফ করবো করতে পারিস তোদের ব্যাপার বলিস করবো না করতে পারিস সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলো অলওয়েজ ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো অর্থগোনাল হয় অর্থগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলোর মডুলাস 1 হবে তাহলে কি আর যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার রিয়েল আইগেন ভ্যালু কে কে হতে পারে এ বি an orthogonal matrix এ ম্যাট্রিক্সটার ম্যাক্সিমাম কটা রিয়েল আইগেন ভ্যালু থাকতে পারে একবার বলুন এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স অর্থোগোনাল এ ম্যাট্রিক্সটার ম্যাক্সিমাম কটা রিয়েল আইগেন ভ্যালু থাকতে পারে একটা আর কেউ একটাই থাকবে একটা কেন ওই যে মডটা 1 যেহেতু মড ভ্যালু ল্যামডার মড 1 মড ল্যামডা 1 -1 এর মড হ্যাঁ 1 হ্যাঁ তাই তো মাইনাসটা ভুলে গেলে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম রিয়েল আইগেন ভ্যালু হচ্ছে দুটো থাকতে পারে তার বিস্তারিত তাই তো হ্যাঁ এবার তুই যদি বলিস যে এই যে 3x3 ম্যাট্রিক্স দেন তার রিয়েল আইগেন ভ্যালু কটা অর 3x3 অর্থাৎ দেখ কোশ্চেন গুলো দেখ মানে এগুলো যদি না পড়ে যাস তুই মানে কোনো জায়গা থেকে খুঁজে পাবি না তুই যদি না ভেবে যাস কোশ্চেন গুলো তার এই কোশ্চেন দিল হচ্ছে আমি যেটা বলছি এ বি এ রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স 3x3 real orthogonal matrix then question option এ থাকলো then the number of real eigenvalues 1 2 3 0 কি आंसर হবে 2 হবে হবে না 1 হবে আমি বললাম কি শুনেছিস কোশ্চেন না আমি বললাম এ একটা 3x3 অর্থোগোনাল ম্যাট্রিক্স আমি বললাম হচ্ছে তাহলে রিয়েল আইগেন ভ্যালু
হ্যাঁ একটা হবে, বাকি দুটো ইমাজিন। দিয়ে বললাম 1 নম্বর অপশন 0, 2 নম্বর অপশন হলো 1, 3 নম্বর অপশন দিলাম হচ্ছে 2, 4 নম্বর অপশন দিলাম 3। কারণ এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ম্যাক্সিমাম 3টে হতে পারে, এখানে যদি 5টা অপশন থাকে নিশ্চিত হবে না। 3x3 ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক কিউবিক ইকুয়েশন আসবে, 0 সংখ্যক রিয়েল আইগেন ভ্যালু থাকবে, একটা দুটো তিনটে, কটা হবে? একটাই হবে। একটা হবে। কেন হবে? আর বাকি দুটো ইমাজিনারি। ইমাজিনারি মডিউলাস যেহেতু 1, বাকি দুটো ইমাজিনারি হবে। হ্যাঁ, কারণ তুই বলতে পারিস না, কারণ এইটা যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স এর অলরেডি দেখে নিয়েছিস আইগেন ভ্যালুর মড 1 হয়। আইগেন ভ্যালুর মড 1 হলে তাহলে ম্যাক্সিমাম রিয়েল আইগেন ভ্যালু 1 এন্ড মানে দুটো রিয়েল আইগেন ভ্যালু হতে পারে, 1 এন্ড -1। ওটাও একটা কোশ্চেন আছে, যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স এর আইগেন পসিবল আইগেন ভ্যালু কি কি হতে পারে, বলো 1 -1, আরো চারটা অপশন দিয়ে দিল। ঠিক আছে, তো 1 আর -1 ছাড়া হবে, তাহলে ম্যাক্সিমাম দুটো হলে, এবার যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে দুটো রিয়েল হতে পারে না। দুটো রিয়েল হলে কি একটা কমপ্লেক্স হবে? এটা ইম্পসিবল কেস, তাই না? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে আনসার কোনটা হবে? দুইটা। আবার যদি ওই কোশ্চেনটা থাকে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ম্যাক্সিমাম কতগুলো রিয়েল আইগেন ভ্যালু হতে পারে, তাহলে দুটো। সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুস গুলো কি হতে পারে? অল রিয়েল। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু 0 অর পিওরলি ইমাজিনারি, মানে রিয়েল পার্ট থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে দেখ, একটা থিওরেম থেকে দেখ, এই থিওরেম গুলো স্টেট করার ওইখান থেকে অনেক কোশ্চেন বানিয়ে দিতে পারে। আমি এই তিনটে বললাম, আরো তিনটে কোশ্চেন আরেকজন তৈরি করতে পারে। হ্যাঁ, এগুলো দেখতে হবে। তবে তোকে প্রতিটা স্টেটমেন্ট এই অ্যাবস্ট্রাক্ট বা লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে যদি স্টেটমেন্ট গুলো প্রুফ দরকার নেই, স্টেটমেন্ট গুলো যদি তোর মাথায় থাকে তাহলে কিন্তু তুই রিঅ্যারেঞ্জ করে কোশ্চেন মানে প্রতিটা স্টেটমেন্ট যদি মাথায় থাকে তাহলে কিন্তু আনসার করবে। তুই জানিস রিয়েল ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু এরকম, সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু এরকম হয়, স্কিউ সিমেট্রিক এটা হয়, অর্থোগোনাল হলে এই ধরনের হয়। দেন সেখান থেকে কম্বাইন করে কিছু একটা কোশ্চেন করলো, তাহলে তুই সেখান থেকে করতে পারবি আনসার। ঠিক আছে, তাহলে সবগুলো মাথায় রাখতে হবে। ইভেন অর্ডারের কোন অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তাহলে তো রিয়েল ভ্যালু অলওয়েজ দুটো থাকবে না, স্যার। যদি 8 অর্ডার যদি ধরি, যদি থাকে, তুই আমাকে বল 4 অর্ডার, 8 অর্ডার থাকে, 4 অর্ডার। ঠিক আছে স্যার, রিয়েল ভ্যালু এক্সিস্ট করে তাহলে একসঙ্গে দুটোই থাকবে। না না, যদি এক্সিস্ট করে তাহলে দুটোই থাকবে, কারণ একটা থাকলে যদি এক্সিস্ট করে প্রোভাইডেড দ্য কন্ডিশন, যদি ক্ষেত্রে কোশ্চেনটা এরকম হতে পারে, ইফ একটা ইভেন অর্ডার ম্যাট্রিক্স, ঠিক আছে, ইভেন অর্ডার ম্যাট্রিক্স আর 4 অর্ডার, অত ইভেন অর্ডার দরকার নেই, ইফ 4 অর্ডার ম্যাট্রিক্স নিলাম, এ বি এ হচ্ছে 4x4 অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেন কোশ্চেনে বলে দিল এর আইগেন ভ্যালু রিয়েল এক্সিস্ট করে, রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করে। যদি রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করে তাহলে নাম্বার অফ রিয়েল আইগেন ভ্যালু দুটোই হবে, বুঝে গেল? আর বাকি দুটো কমপ্লেক্স হবে। কিন্তু যদি না বলে যে রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করলো বা করলো না, তাহলে অপশনে মেবি 4টে কমপ্লেক্স। কারণ কমপ্লেক্স অসংখ্য নাম্বার পাওয়া যায় যার মডিউলাস হচ্ছে 1। আমি cos থিটা প্লাস i sin থিটা নিয়ে নিই, হোয়াটএভার দ্য ভ্যালু অফ থিটা, ইনফাইনাইট সংখ্যক, এটা যদি এইটা যদি একটা ল্যামডা পাওয়া যায়, বা প্লাস হলে মাইনাস হয়, থিটার মান যা খুশি বসা, তার জন্য এর মডিউলাস 1। তাহলে কমপ্লেক্স নাম্বার অসংখ্য বা কমপ্লেক্স নাম্বার কার মডিউলাস 1? পরিষ্কার ভাষায় বললে এই যে ইউনিট সার্কেল 1 রেডিয়াসের সার্কেলের উপর প্রতিটা পয়েন্টের মডিউলাস 1, তাই না? mod z equal to 1, mod z equal to 1, ক্ষেত্রে z equal বা এই 1 রেডিয়াসের সার্কেলের উপর অসংখ্য পয়েন্ট, ওই সার্কেলের পেরিমিটারের উপর যত সব পয়েন্টস আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তাহলে সেটা ডিফারেন্ট ভ্যালুজ এর জন্য আমি কি পাবো। কিন্তু রিয়েল নাম্বার মডিউলাস 1 only 2 numbers, 1 and -1। ঠিক আছে, ইভেন অর্ডার ম্যাট্রিক্স এর অর্থোগোনাল থাকতেও পারে, না থাকতে। ফিফথ অর্ডার ম্যাট্রিক্স এর মাস্ট একটা হচ্ছে মানে অলওয়েজ অনেকটা এক্সিস্ট করবেই, অলওয়েজ না, একটাই, যে কোনো অর্ডার ম্যাট্রিক্স এর পরিষ্কার
and which is orthogonal matrix, তার একটাই রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করে, বাকি সব কমপ্লেক্স হবে। শুধু থার্ড অর্ডারটা বলেছিলাম, থার্ড অর্ডারের উদাহরণ দিয়েছিলাম, দিয়ে অপশন দিয়েছিলাম কোশ্চেনটা। শুধু তা নয়, if a b, যেমন একটু আগে বললাম হচ্ছে ইভেন অর্ডারের জন্য, if a b a any odd order, মানে সে ফিফথ অর্ডার, সেভেন্থ অর্ডার, নাইন্থ অর্ডার, এনি অড অর্ডার, অড অর্ডার অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটাই রিয়েল আইগেন ভ্যালু থাকবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। কারণ তিনটে রিয়েল আইগেন ভ্যালু মানে থাকতে পারে না, মানে ফিফথ অর্ডার ম্যাট্রিক্সের বললি তিনটে রিয়েল আইগেন ভ্যালু আর দুটো কমপ্লেক্স আইগেন ভ্যালু, সবার মডুলাস 1, এটা তো হয় না। তিনটে রিয়েল নাম্বার পৃথিবীতে নেই যাদের মডুলাস 1, দুটোই রিয়েল নাম্বার আছে যাদের মডুলাস 1। তার মানে আবার কি, আবার তার মানে তুই বলতে গেলে দুটো কমপ্লেক্স, দুটো রিয়েল, তিনটে কমপ্লেক্স, আবার সেটা হতে পারে না, কমপ্লেক্স ডবল হয় অলওয়েজ। তার মানে চারটে কমপ্লেক্স হতে পারে একটাই। তাহলে এভরি অড অর্ডার অর্থোগোনাল ম্যাট্রিক্সের শুধুমাত্র একটাই রিয়েল আইগেন ভ্যালু থাকবে। এভরি ইভেন অর্ডার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম হলে দুটো রিয়েল আইগেন ভ্যালু থাকবে, ঠিক তো? হ্যাঁ স্যার। এইগুলো বিএসসি তে লাগে না বলে এত বলা হয় না, যদিও ওই অর্থোগোনাল এই প্রথম থিওরিটা বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স এর অর্থোগোনাল আইগেন বলে, এটা পরের গুলো আর করানো হয় না, সেগুলো লাগে না। তো পরীক্ষায় তো লাস্টে গিয়ে আসে কোশ্চেন, কি বিএসসি লেভেলের কোশ্চেন আসে তো হচ্ছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর, এত কিছু সব পড়ে গেলে সিমেট্রিক ওই মাঝে সাথে ওই থিওরেমটা আসতো, প্রুফ দ্যাট হচ্ছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুজ আর রিয়েল, এই থিওরেমটা, আর একটা ম্যাট্রিক্স দিয়ে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। সারা জীবন কোশ্চেন এসে গেল, এত কিছু পড়ার পর ওইটুকুই কোশ্চেন আসে। অথবা কখনো কখনো ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে ইনভার্স বার করে এটসেট্রা, বা কিছু রিলেশন প্রুফ করে, এই সবগুলো আসতো, আর কিছু না। তাহলে এইগুলো দেখ। আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি ইয়েতে আছে সিলেবাসে? হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশন দাঁড়ান একটু ওয়েট করুন, দেখে নিন। স্যার x ইকুয়াল টু ল্যামডা x যে রিলেশনটা, মানে ভেক্টর ইয়ে আইগেন ভেক্টরের ক্ষেত্রে x টা কি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? x এর যেটা আমাকে এই বল, লিনিয়ার ট্রান্সফরমেশন বলে একটা ম্যাপিং বলতে হবে তো, আমাকে ম্যাপিংটা ডিফাইন কর, তারপরে দেখবো ম্যাপিং যদি ডিফাইন ওই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে হবে। আমাকে ডেফিনিশনটা দে, তুই করে x ইকুয়াল টু ল্যামডা x লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা আমাকে বলি, যেখানে ভেক্টর রিয়েল আমাকে টিটা ডিফাইন করে দে, কোন সেট টু কোন সেটে ডিফাইন করে দে, যে এই সেট থেকে এই ভেক্টর, বা এই ভেক্টর স্পেস থেকে এই ভেক্টর v থেকে w গেছে, এটা v একটা ভেক্টর স্পেস, w একটা ভেক্টর স্পেস, দেন আছে t অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমার যদি t আলফা প্লাস t বিটা হয়, আমার তো ডেফিনিশন এটা, এন্ড t অফ কত c আলফা, মানে c ইনটু t আলফা যদি হয়, তাই তো? তাহলে আমাকে ডেফিনেশনটা দে, আমি দেখবো যদি টেস্ট করে হয় তাহলে আমি বলবো। নেই স্যার সিলেবাসে। লিনিয়ার ট্রান্সফরমেশন নেই না, মানে 9 10 নেই, অর্থোগোনাল 9 10 নেই, হায়ার সেকেন্ডারিতে আছে এটা। 9 10 নেই। এটা আছে হায়ার সেকেন্ডারিতে? হ্যাঁ স্যার, হায়ার সেকেন্ডারিতে মনে হয় আছে। স্যার গ্র্যাজুয়েশনে তো ছিল এটা না। করিয়ে দিন স্যার। হ্যাঁ, করিয়ে দেবো আমি। গ্রাজুয়েশনে যারা এমএসসি ইয়ে দিচ্ছিস পরীক্ষা, ঠিক আছে, তারা বাদ দিতেই পারিস, কিন্তু সবাই তো আর, অনেকেই তো কম্বাইন্ড দিবি। আচ্ছা, অর্থোগোনাল ভেক্টর, গ্রাম-স্মিথ প্রসেস, ওগুলো আছে স্যার। সবই বলে দেবো ওগুলো। হ্যাঁ, স্যার নর্ম অফ এ মানে ভেক্টর, এমন তো নয় পড়িসনি কেউ, তাই না? স্যার নর্ম অফ এ ভেক্টর, তারপরে সহর্স ইনইকুয়ালিটি, ইনার প্রোডাক্ট স্পেস, হ্যাঁ ইনার প্রোডাক্ট স্পেস, ইউক্লিডিয়ান স্পেস, এগুলো সব আছে। আমি তাহলে ওগুলো বলে দেবো। তাহলে যে এই ব্যাপার, তাহলে আজকে থাক আপাতত নাকি? হ্যাঁ স্যার থাক আজকে। বল স্যার এসএসসি এবছর হবে? এইটা তো আমি কি করে বলবো, কিছুদিন আগে তো একটা আপনার ধারণা থেকে, হ্যাঁ আপনার নলেজ থেকে, ধারণা থেকে
এই সরকারের কাছে কোনো নলেজের কাজ হবে